নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। দীঘার দ্বিতীয় দিনে আপনাদের সকলকে স্বাগত। এখন আমি আর মামনি এসেছি মন্দিরে। আমরা এলাম কারণ আজকে দুপুরবেলা ঠিক করেছি সকলে মিলে এখানেই ভোগ খাবো। তো ভোগের কুপন কাটা শুরু হয় ওই 8টা থেকে 9টা পর্যন্ত, আর 9টা বাজতে ওই 4 মিনিট মতন বাকি আছে, একটু তাড়াহুড়োই করছি। ওখানে গিয়ে ভোগের কুপন কেটে নিয়ে তারপর আমরা ফিরবো আবার হোটেলে। এই যে মন্দিরের প্রবেশ করবার পরই বাঁদিকে একটা রাস্তা আসছে, এই রাস্তা ধরে এখানে আসলে এখানেই ভোগের কুপন কাটা হচ্ছে। মন্দিরে প্রসাদ গ্রহণে 3 রকমের ব্যবস্থা রয়েছে। 100 টাকার টিকিট, 150 টাকার টিকিট আর 100 টাকার খিচুড়ি মহাপ্রসাদ। তো ওই 150 টাকা আর 100 টাকার টিকিটের জন্য আপনাদেরকে মন্দিরে 1:30টার সময় এসেই প্রসাদ গ্রহণ করতে হবে। কিন্তু এই যে খিচুড়ি মহাপ্রসাদ দেখছেন, এটা আপনারা সকালবেলা যখন ভোগের টিকিট কাটতে আসবেন তখনই এটা পেয়ে যাবেন। এই যে আমাদের 7টা কুপন কাটা হয়েছে। রিভু শুধু হোটেলে খাবে, আর বাবা যেহেতু রিভুকে দেখাশোনা করবেন সেই জন্য বাবারটা আমরা পার্সেল নিয়ে নিয়েছি। এবার এখানে উল্টো দিকে এনারা টাইমিংটাও লিখে দিয়েছেন, এই যে 1:30 থেকে 3টে পর্যন্ত। চলো, এখানটা হচ্ছে ভোগ খাওয়ার জায়গা, মানে যারা বসে এখানে খাবেন তাদের জন্যই এই চেয়ার টেবিলগুলোর ব্যবস্থা করা রয়েছে। আর যারা চাইবেন না এখানে বসে খেতে, তারা চাইলে হোটেলে বা যেখানে তাদের বাড়ি সেখানেও নিয়ে যেয়ে খেতে পারে। ভোগের কুপন কাটা হয়ে গিয়েছে, এবার আমরা ফিরছি হোটেলে। ভালো সময়ে এসেছি জানেন, ভালোভাবে সব কুপনগুলো পেয়েও গিয়েছি। আমরা এখন যাচ্ছি নিচের রেস্টুরেন্টটাতে ব্রেকফাস্ট করতে। আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে গরম গরম আলুর পরোটা। তোমার ফেভারিট খাবার আছে? শুধুমাত্র রাজা না, আমরা সকলেই কিন্তু জলখাবারে আলুর পরোটা খেতে ভীষণ পছন্দ করি। আর ঘুরতে এসে পছন্দের খাবারগুলো না খেলে হয় বলুন? আমাদের রিভু সোনাও কিন্তু আলুর পরোটা খেতে শিখে গিয়েছে, তবে ওর একটাই সমস্যা, ও পেঁয়াজ একদম পছন্দ করে না। তাই এদিকে ছর্দি বসেছে রিভুর আলুর পরোটার থেকে পেঁয়াজ বাছতে, আর ওনারা ওকে উপরি পাওনা হিসাবে একটু বাটারও দিয়েছেন। ব্যাস, ছেলে আমাদের প্রচণ্ড খুশি। এদিকে আমাদের সকলেরও জলখাবার এসে গিয়েছে। জলখাবার খেয়ে আমরা একটু বিচে যাব ভাবছি। চলো বাইরে চলো। আচ্ছা ধরবে, চলো। সকাল থেকে বিচে যাবে বলে সকলে এতটাই এক্সাইটেড, তাই বাবা, রাজা, ছর্দি বাচ্চাদেরকে নিয়ে এগিয়েছে। আমি, মামনি, বড়দি একটু পরে যাচ্ছি। চলো একটু সমুদ্র থেকে ঘুরে আসি। মন্দিরে প্রবেশের জন্য যে গেটগুলো বানানো রয়েছে তার সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তা ধরে সোজা চলে গেলে প্রথমে পড়বে ঝাউবন, আর সেই ঝাউবন পেরিয়ে গেলেই চোখের সামনে দেখতে পাবেন দিগন্ত বিস্তৃত দীঘার সমুদ্র। এই যে বাকিদেরকেও দেখতে পেয়ে গিয়েছি। রিভুসোনা এখনও বালি নিয়ে খেলছে, আর আমার মনে হয় ওদিকে স্নান হয়ে গিয়েছে, ছর্দি ওকে মুছিয়ে দিচ্ছে। আসলে আগের বারে যখন বড়দিরা দীঘাতে এসেছিল, তখন রামা এত সুন্দর সমুদ্র দেখে এত খুশি হয়েছিল যে প্রায় 1 ঘন্টা মতন সমুদ্রের জলে স্নান করবার পর যখন হোটেলে ফিরেছে তখন খুব জ্বর এসে গিয়েছিল। সেই জন্যেই বাবা এবারে হোটেল থেকে বেরোনোর সময় বলেই দিয়েছেন মাত্র 15 মিনিট সময়, তার মধ্যেই কিন্তু স্নান করতে হবে, তার 1 মিনিটও বেশি না। কিন্তু বাচ্চারা কি আর জল দেখে নিজেদেরকে আটকাতে পারে? তবে একটা জিনিস খুব ভালো দেখছি জানেন, আমি এখনো পর্যন্ত সমুদ্রে ভয় পাই, কিন্তু আমাদের রামা রিভুর একটুও সমুদ্রে ভয় নেই। জল দেখে ওরা নিজেদের মতন করেই দৌড় দিচ্ছে জলের মধ্যে। রিভু, এখন ঢেউটা মারলো। I'm digging for the bunker.
এতক্ষণ ধরে সমুদ্রে স্নান করবার পর যাতে ওদের ঠান্ডা লেগে না যায় সেই জন্য সর্দি ওদেরকে শুকনো জামা কাপড় পরিয়ে দিয়েছিল আর হোটেলে নিয়ে ফিরে যাবে ভাবছিল। কিন্তু এত সুন্দর সমুদ্র দেখে রিভূষণাও নিজেকে আটকাতে পারেনি, ওই শুকনো জামা কাপড় পরেই ও দৌড় দিয়েছিল সমুদ্রে। আসলে এই বয়সটাই তো আনন্দের বলুন, এই সময়ে অত কিছু চিন্তা ভাবনা মনের মধ্যে আসে না। মামনি এখানে টেনশন করছে। আমি ওই জন্য তো পরে এসেছি, আমি এগুলো দেখলাম আমার হাঁটা সমুদ্রে সকলেরই স্নান করা হয়ে গিয়েছে, কিছুজন আগে চলে গিয়েছে, যেমন সর্দি, রাজা, বাবা, ওনারা তো আগে এসেছিলেন, তো ওনারা চলে গিয়েছেন। এখন আমি, মামনি, বর্দি আর রামা ফিরছি। ভাবছি একটু ডাব খাবো, দেখি আশেপাশে কোথাও যদি ডাব পাই তাহলে ডাব খেয়ে আবার হোটেলে ফিরে যাবো। কালকে যে ঝড় হয়েছিল রাত্রির বেলা তাতেই মনে হয় এই গাছটা পড়ে গিয়েছে। এই যে গোড়ায় মাটি নেই তো, বন্যা টন্যা হলে বোধহয় মাটিটা ধুয়ে নিয়েছে। হ্যাঁ, এই একটা আর ওই দিকে একটা, ওটা মনে হয় পুরনো। পাতাগুলো কিন্তু এখনো সবুজে আছে। তাহলে ওটাও কালকের ঝড়েই পড়েছে, প্রচণ্ড ঝড় হয়েছিল এখানে কাল রাত্রিবেলা। ফিরে এসেছি হোটেলে, একে একে এবার সকলেই স্নান করছে, কারণ সময়ের মধ্যে আমাদেরকেও মন্দিরে যেতে হবে। এদিকে দেখলাম বাবা ওনার পার্সেলটা নিয়ে চলে এসেছেন মন্দির থেকে। যখন আমরা পার্সেল সিস্টেম করেছিলাম তখন ওনারাই বলেছিলেন যে ঠিক 1:30 নাগাদ এসে এখান থেকে নিয়ে যেতে হবে। খুব সুন্দর বক্সের মধ্যে করে ওনারা পার্সেলটা করে দিয়েছেন। তবে হ্যাঁ, ঝুলিয়ে নিয়ে আসার জন্য একটুখানি এদিক ওদিক হয়তো ঘেটে গিয়েছে। এখন দুপুর 2:30 বাজে, আমরা বেরিয়ে পড়েছি, ভোগ খেতে এসেছি মন্দিরে। 1:30টার থেকে অলরেডি ভোগ খাওয়া শুরু হয়ে গিয়েছিল। আমরা এখানে দেখি এবার গিয়ে কতটা কি লাইন, তবে সকলেই জুতো পরে এসেছি, আবার জুতো খোলার লাইনে দাঁড়াতে হবে, তারপর গিয়ে আমরা ভোগ খাবো। এটাই হচ্ছে জুতো রাখার কাউন্টার, আর এর পাশেই রয়েছে বড় ব্যাগ রাখার কাউন্টার। মন্দিরে প্রবেশ করা, জুতো রাখা, ব্যাগ রাখা সমস্ত কিছুই হচ্ছে বিনামূল্যে। আমরা মন্দিরের মধ্যে ঢুকেও পড়েছি। জুতো রাখার কাউন্টারের ওখানে যারা ছিলেন তারা বলে দিলেন যে মন্দির এখন বন্ধ রয়েছে, আপনারা ঢুকতে পারবেন না, কিন্তু যদি ভোগ খাওয়ার জন্য যেতে চান তাহলে কুপন ওখানেই দেখিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। আমরা তো সকালে 150 টাকার টিকিটটা কেটেছিলাম, তো তার মধ্যে ওনারা অন্ন, ডাল, পোলাও, 3 রকমের সবজি, চাটনি, পায়েস আর সাথে বেগুনিও দিয়েছেন। আর যেটা 100 টাকার টিকিট তার মধ্যে তাকে অন্ন, ডাল, 2 রকমের সবজি, চাটনি, পায়েস। মন্দিরে প্রসাদ দেওয়ার সিস্টেমটাও খুব ভালো দেখলাম জানেন। একটা ঘরের মধ্যেই ওনারা সমস্ত প্রসাদগুলোকে নিয়ে এসে রেখে দিয়েছেন, আপনাকে বুফে সিস্টেমে ওনারা পরপর এই প্রসাদগুলো বিতরণ করবেন। তবে হ্যাঁ, প্রথমবারেই ওনারা অনেকটা পরিমাণ প্রসাদ দিয়ে দেন। আপনারা যদি বলেন যে কম নেবেন তাহলেও কিন্তু কম নিতে পারেন। তবে যতদূর মনে হচ্ছে দ্বিতীয়বার এই প্রসাদটা রিপিট করা যায় না। তবে হ্যাঁ, বাইরে দেখলাম একটা অন্ন আর ডালের কাউন্টারও বানানো রয়েছে, আপনারা চাইলে ওই দুটোকে হয়তো ওনারা রিপিট করেন। এই সবজিটা আমি প্রথমবার খাচ্ছি জানেন। এটা হচ্ছে শোলা কচুর সবজি, ওর মধ্যে কোনো আলু ব্যবহার করা হয়নি, শুধুমাত্র শোলা কচুকে ভালো করে বেসনে কোট করে তার তরকারি বানানো হয়েছে। চলুন, আমাদের ভোগ খাওয়া হয়ে গিয়েছে, আমরাও বেরিয়ে পড়েছি। কেমন খেলে? প্রত্যেকটা রান্না খুব ভালো। ওনারা দিচ্ছেন এত পরিমাণে, মানে শেষ করতে পারলাম না। হ্যাঁ, আর দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, সেটাই। মন্দির এখন বন্ধ আছে, ওনারা বলছিলেন যে 3টের পর মন্দির যাবো। হ্যাঁ, না আজকে পতাকা উত্তোলনটা দেখতে আসবো 4টের হ্যাঁ, সময়। 4টে ঘুমলে হবে না, নাহলে ছাদ থেকে দেখে নেবো। তাও ভালো। ছাদেও যেতে হবে না, বড় রুমে নাহলে এইদিকে বারান্দাটা তাহলেই হয়েছে। হোটেলের ছাদ থেকেই ভাবছি ধ্বজা উত্তোলনটা দেখবো। মন্দিরেও ভালো মতন ভিড় হওয়া শুরু হয়ে গিয়েছে, ছাদ থেকে দেখতে পাচ্ছি। এবার দেখা যাক ছাদ থেকে ধ্বজা উত্তোলনটা দেখতে পাই কিনা, যদি পাই তাহলে আপনাদেরকেও দেখাবো। এই যে দূরে ঝাউবনটা দেখা যাচ্ছে, ঠিক তার পিছন দিকে সমুদ্রটা। ওই যে ওটা হচ্ছে মেন রোড, ওখান দিয়ে গাড়ি চলাচল করছে, ওই রোডটা ক্রস করলেই আপনারা সমুদ্রটা দেখতে পেতেন। আর ভোগ খেতে আজকে আমরা এই জায়গাটাতে গিয়েছিলাম। এখন ভোগ খাওয়া বন্ধ হয়ে গিয়েছে, মন্দিরে সমস্ত যাত্রীদের আনাগোনাও শুরু হয়ে গিয়েছে।
ভক্তের সমাগম শুরু হয়েছে। বহু মানুষ এখানে বসে অপেক্ষা করছেন, হয়তো ওনারাও ধ্বজা উত্তোলন দেখবেন। এই যে মন্দিরে প্রবেশপথের মুখেই ওনারা বসে আছেন। যে দৃশ্যের জন্য এতক্ষণ ধরে ছাদে বসে অপেক্ষা করছি, অবশেষে সেই দৃশ্যের সাক্ষী হতে পারলাম, সাথে আপনাদেরকেও দেখাতে পারছি। খুব ছোটোবেলায় যখন পুরী গিয়েছিলাম তখন প্রথমেই ধ্বজা উত্তোলন দেখেছিলাম জানেন। আমাদের হোটেল থেকেই ওনারা বলে দিয়েছিলেন যে বিকেল 4টে নাগাদ এই ধ্বজা উত্তোলন করা হয়। তাছাড়া মন্দিরেও লেখা ছিল 4টের সময় ধ্বজা উত্তোলন হয়, কিন্তু 3:50 থেকে আমি ছাদে এসে বসে আছি জানেন, ধ্বজা উত্তোলন দেখতে পাইনি। অবশেষে বিকেল 5টার সময় এই ধ্বজা উত্তোলন করা শুরু হলো। তাই হয়তো সঠিক করে সময়টা বলতে পারছি না যে কোন সময় ধ্বজা উত্তোলন হয়, তবে এটুকু জানি যে 4টে থেকে 5টার মধ্যেই এই ধ্বজা উত্তোলন করা হয়, আর পুরো সময়টা লাগে 15 মিনিট। পুরীতে যখন ঠাম্মির সাথে এই ধ্বজা উত্তোলন দেখেছিলাম তখন ঠাম্মি বলেছিল ওই পুরীর জগন্নাথ মন্দিরে ধ্বজা উত্তোলন নাকি বহু বছরের পুরনো একটা রীতি। কোনো একটা দিনের জন্যেও যদি এই ধ্বজা উত্তোলন না করা হয় তাহলে নাকি জগন্নাথ মন্দির 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। আমরা এখন যাব জগন্নাথ মন্দিরে। সকলে মিলে রেডি হয়ে যাই। খুব সুন্দর আলো দিয়ে সাজানো, মানে যখনই সন্ধে হয়ে যায় এত সুন্দর আলোটা পড়ে, এত ভালো লাগে দেখতে। একবার কাছ থেকেই গিয়ে দেখে আসি, সেজন্য রেডি হচ্ছি। আমি এখানে পরেছি রেড কালারের এই কুর্তিটা, এটা মাকে ছোটদা ভাই ফোটার সময় দিয়েছিল। এবার একটু এই টুকটাক সাজবো, আইলাইনার, কাজল, এইসব। রামা রিবুর বন্ধুরা এসেছে দেখা করতে। তোমাদের নাম কি বলো? বলো তোমার নাম কি? তোমার নাম কি? আচ্ছা, তোমার 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 ও, আর ওর তোমার? আচ্ছা, তোমাদের দুজনের নাম বলে দাও। রিভু, তোমার নাম? ভালো নাম, যা। ওরে বাবা, ওর কত মনে আছে। সন্ধেবেলায় আমাদের জন্য একটা উপরি পাওনা অপেক্ষা করছিল জানেন। আশেপাশের হোটেলে, আশেপাশের অঞ্চলে যারা প্রবাসী ঘরকন্যা আর মিষ্টি আলাপ পরিবারের বহু দিনকার সদস্য তারা এসেছিলেন। আপনাদের সাথে দেখা করে খুব ভালো লাগলো। এখন আমরা এসেছি এই হোটেলেরই যিনি ওনার, তার বাড়িতে। এনারাও বহু বছর ধরে প্রবাসী ঘরকন্যা পরিবারের সদস্য, আর খুব ভালো মনের মানুষ জানেন। একেবারে মন খুলে সকলের সাথে গল্প করতে পারেন। আপনারা সকলে এই দুটো পরিবারকে যে এত ভালোবাসা দিয়েছেন, সত্যি আপনাদের এই ভালোবাসাই আমাদের আগামী দিনের এগিয়ে চলার অনুপ্রেরণা। আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে 7:45। শুনেছি 8টা নাগাদ নাকি মন্দির বন্ধ হয়ে যায়। তো এখন প্রথমেই আগে মন্দিরে যাব, তারপর ওখান থেকে যদি অন্য কোনো বিচে যাই তো যাব। এই যে মামনি এখানে, আর রাজা নতুন জামা পরে নিয়েছে আবার। ওই যে ছোট দিয়ে আসছে। চলো চলো তাড়াতাড়ি, আমাদের একটু দেরি হয়ে গিয়েছে, সেই জন্য আমরা সকলেই তাড়াতাড়ি করছি। মন্দিরে ঢোকার সাথে সাথে মিষ্টি আলাপ পরিবারের কিছু সদস্যের সাথে দেখা, আর এই যে যার ডাকে আমাদের এবারে দীঘাতে আসা। এত অসাধারণ লাগছে, আকাশে একটু একটু মেঘ হয়েছে, তার কারণে বিদ্যুৎ চমকাচ্ছে অল্প অল্প। চলো জয় জগন্নাথ।
আসলে আমরা একটু তাড়াহুড়োই করছিলাম, কারণ 8:15 নাগাদ মন্দিরের গর্ভগৃহ যেখানে জগন্নাথ দেব আছেন সেটা বন্ধ হয়ে যায়। একটা জিনিস খুব ভালো লাগলো জানেন, এই মন্দিরে আসবার পর মিষ্টিআলা পরিবারের অনেক সদস্যের সাথে দেখা হলো। আর উপরি পাওনা হিসাবে এই মন্দিরে যারা সেবায়িতরা রয়েছেন তাদের অনেকেই মিষ্টিআলাপ আর প্রবাসে ঘরকন্যা পরিবারের সদস্য। মন্দির চত্বরে ক্যামেরা অ্যালাউ থাকলেও মন্দিরের গর্ভগৃহে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য আপনাদেরকে ভিতরটা দেখাতে পারলাম না। 2022 সালে এই মন্দিরের কাজ পুরো দমে শুরু করা হয়। প্রায় 65 মিটার বা 214 ফুট উঁচু এই মন্দিরটা তৈরি করতে ব্যবহার করা হয়েছে রাজস্থানের বংশী পাহাড়পুরের বিশেষ লাল বেলে পাথর। ঠিক যে পাথর দিয়ে দিল্লির অক্ষরধাম বা অযোধ্যা রাম মন্দির তৈরি করা হয়েছে সেটাই। হাতে আর 5 মিনিট মতন সময় ছিল দর্শন করার জন্য, তো সেই 5 মিনিটে আমরা তাড়াহুড়ো করে দর্শন করে বেরিয়ে পড়েছি। খুব ভালো সুন্দর দর্শন হলো। হ্যাঁ, মন্দিরটা এত সুন্দর রাত্রিবেলা লাগে, দেখলেই মন ভরে যায়। তবে এখন খুব মেঘ করেছে, ঝড় উঠবে এবার আমরা ফিরবো, কিন্তু একটা জিনিস আমরা বড়দিকে খুঁজে পাচ্ছি না। বড়দিকে খুঁজে পাচ্ছি না, তো হোটেলে চলে যাবে ডাইরেক্ট হয়তো। হ্যাঁ, এবার বড়দি এখান থেকে তো হোটেলের ঠিকানা জানে, গেটের নালে বাইরে, তো হোটেল তো সামনেই দেখা যাচ্ছে, ওই তো এত লোকের ভিড়ের মধ্যে আমরা হারিয়ে গেছি আর কি। ওই যে আমাদের হোটেল দেখাও আর যাচ্ছে। বড়দিকে তো ফোনও করতে পারছি না, কারণ ইন্টারনেট না থাকলে বড়দিকে ফোন করা যায় না, ওটাই সমস্যা, একটা ফোন দিয়ে রাখতে হবে বড়দিকে। চলো যাওয়া যাক। হ্যাঁ, হয়ে যাবে এখানে। সুন্দর লাগছে গো, অপূর্ব। এখান থেকে পুরো ধাপ ধাপ হয়ে পুরোটা দেখা যাচ্ছে, নামছে সবগুলো, সুন্দর লাগছে। কালকে সকালে এসে একটু ভালো করে ঘুরবো। প্রায় 20 একর জায়গার উপরে এই মন্দিরের স্থাপত্য একদম কলিঙ্গ শৈলীর। মন্দিরের গায়ে যে সূক্ষ্ম কারুকার্য দেখছেন, এগুলো খোদাই করতে বহু দক্ষ শিল্পীকে হয়তো দিন রাত পরিশ্রম করতে হয়েছে। মন্দিরের ভিতরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যে মূর্তি রয়েছে তা কিন্তু একদম পুরীর মন্দিরের মতোই। পুরীর মন্দিরে যেরকম নিয়ম নিষ্ঠা পালন করা হয়, এখানেও কিন্তু সেই ধারা বজায় রাখারই চেষ্টা করা হয়েছে। সত্যি বলতে দিনের চেয়ে রাতে এই মন্দিরের সৌন্দর্য কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। মন্দিরের ভেতরে এখনও কিছু কিছু কাজ চলছে, মনে হয় ওগুলো খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে। আপনারা যখনই পরিবার নিয়ে দীঘায় আসবেন, এই মন্দির দর্শন করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন, আমাদের বড়দির সাথেও দেখা হয়ে গিয়েছে, এবার আমাদের ফেরার পালা। আমার মা কখনো দীঘায় আসেনি, তাই এর পরের বারে ইচ্ছা রইল মা বাবাকে নিয়ে এসে একবার জগন্নাথ মন্দির দর্শন করে যাওয়ার। চলুন, আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি, আর মন্দিরের বাইরেই একটা আইসক্রিমের গাড়ি দেখে রামা রিভু দুজনেই মামাইয়ের কাছে বায়না ধরেছে আইসক্রিম খাবে। বড়দি তো আইসক্রিম খায় না, কিন্তু আমাদের রিভু সোনা নাছোড়বান্দা মিমিকে একটু হলেও আইসক্রিম সে খাওয়াবেই। রুমে ফিরে পড়েছি, একদম মন্দির থেকে ফেরবার পর ডিনার করেই রুমে এলাম। এখন ঘড়িতে 11:30 বাজে। তো ডিনার করবার পর বড়দির ঘরে গিয়ে সকলে মিলে একটু গল্প করছিলাম। এটা এখন প্রত্যেক দিনের রুটিন বলতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠবার পর এই মর্নিং টি, আর রাত্রিবেলা ডিনার করবার পর সকলে মিলে একসাথে গল্প করা। চলুন, কালকে আবার ভোরবেলা উঠতে হবে। কালকে ভাবছি একটু মোহনা যাব। আমি বহু বছর আগে একবার মোহনাতে গিয়েছিলাম, ভীষণ সুন্দর লাগে। আরেকবার গিয়ে দেখে আসি এখন কীরকম হয়েছে। এবার আমরা শুয়ে পড়বো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন।